সবাইকে স্বাগত। নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। রাজধানী জুড়ে হঠাৎ নাশকতা। বৃহস্পতিবার কয়েক ঘন্টার ব্যবধানে ঢাকার 10টি স্থানে বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। পুলিশ এই ঘটনাকে নাশকতা বলছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। নয়াপল্টন থেকে বিএনপির 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। শহরে হঠাৎই বাসে আগুন দেওয়ার ঘটনা। ভাটারা, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার প্রথম ঘটনা দুপুর 12:30টার দিকে। এরপর আরও বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। প্রেসক্লাবের সামনে রজনীগন্ধা নামে একটি যাত্রীবাহী বাসে হঠাৎই আগুন দেয়। তাৎক্ষণিকভাবে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পল্টন থেকে যাত্রী উঠাইছি, যাত্রী উঠায় ওস্তাদ গাড়ি টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে প্রেস ক্লাব মোড়টা আওয়ার আগে দিয়ে পিছন থেকে আগুন ধরছে। তা আগুন পিছন থেকে আগুন ধরার সাথে সাথে যাত্রী শুধু লাফায় পড়তেছে। তা আমিও নেমে গেছি, আমার ড্রাইভার গাড়ি চাপায় পরে ডাইন মোড়ে নামছে। শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুরেও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা দুষ্কৃতিকারীরা করেছে। কারা করেছে আপনারা কম বেশি বুঝতে পারছেন। আমরা আমাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে যা যা আছে উইটনেসের সাক্ষ্য অনুযায়ী এদেরকে খুঁজে বের করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির একজন সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্তত 10 জনকে আটক করা হয়েছে। নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ করেছেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এদিকে সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ তানভীর শাকিল জয়। এই আসনের নির্বাচনও প্রত্যাখ্যান করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষ হবার পর বিকেল 4:30টার দিকে বিএনপির প্রার্থী সেলিম রেজা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানান। তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় দাবি করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 171টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী 1,87,325 এবং বিএনপির প্রার্থী মাত্র 468টি ভোট পেয়েছেন। এই নির্বাচন প্রহসনমূলক নির্বাচন বলেই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমরা পুনরায় আবার নির্বাচনী কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে পুনরায় গাজীপুরে আবার নতুন করে উপনির্বাচন দেওয়া হবে। বিরোধী পক্ষের ব্যাপারে আমি যেটি বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে করতে এবং ভোটের প্রচারণা করতে করতে ক্লান্ত। আর ওনারা মিথ্যা অভিযোগ আর এসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতে বলতে ক্লান্ত। এগুলোতে কোনো ভিত্তি নেই। এবং ঢাকা 18 সিরাজগঞ্জ 1 এর উপনির্বাচনে ভোট ডাকাতির অপকর্ম আড়াল করতেই বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিবৃতি পাঠ করেন তিনি। নির্বাচনের দিনে এই অগ্নিসংযোগের ঘটনাকে আমরা রহস্যজনক মনে করি এবং এটা উদ্দেশ্যমূলক এবং এটা একটা পরিকল্পিত ঘটনা বলে আমরা এইসব ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপি এই ষড়যন্ত্র চক্রান্তের রাজনীতিতে বা সন্ত্রাসের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য নির্বাচন কমিশনারদের। নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন দাবি সরকারি দলের প্রার্থীর, তবে প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের। দিনভর আলোচনার খোরাক জোগালো ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন। সবশেষ 15%-রও কম ভোটে বেসরকারিভাবে নির্বাচিত নৌকা প্রার্থী তৌহিদ শান্ত এবং হাসান পারভেজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচন বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয়। ইভিএমে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত।
শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। আমি পারছি সুন্দরভাবে দিছি, আমার পছন্দের ভোটারকেই ভোট দিছি। টালি টালি লাগাইয়া পরে আমারে কইলে আমি কই দিবেন, আমি কইলে আমি জানো তারা ঠিক তেমন মতন দিয়া দিছে। আমরা ছাত্রলীগ কর্মী, আমরা যদি ভোট না ঠিক মতো না দিতে পারি। সকাল 10টার দিকে ভোট দেন বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রশাসন ক্ষমতাসীনদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুনর্নির্বাচনেরও দাবি জানান। সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারছে না, ভয়ভীতি দেখাচ্ছে। প্রায় একই সময়ে উত্তরার একটি স্কুলে ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান আওয়ামী লীগ প্রার্থী। এরা যখনই নির্বাচন করে তখন থেকে তারা অতীতের যে কথাগুলি বলে আসছে এই কথাগুলি বলে, এখনো তাই বলছে, এগুলি সম্পূর্ণ মিথ্যা। বেলা 11:30টার দিকে ভোট দেন এই আসনেরই ভোটার প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের শেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। একটাও কেন্দ্র তারা করেনি, একটা কেন্দ্র দখল করেনি। আমাদের কাছ থেকে শিক্ষা তাদের নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না। এদিকে নির্বাচন কমিশনে বসে এর ঠিক পাল্টা বক্তব্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের। 69টা বুথের মধ্যে আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট আমি দেখিনি। বাংলাদেশ থেকে শিক্ষা পেলাম না বলে আমি নির্বাচনে হেরে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনা শেষে রাত 9টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, যেখানে 15%-এরও কম কাস্টিং ভোটে নির্বাচিত হন নৌকা প্রার্থী হাবিব হাসান। সর্বাধিক ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, নৌকা প্রতীক। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির 2 প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন 6 প্রার্থী। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখা, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিভিন্ন স্থাপনার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, যুব সমাজকে রক্ষা করতে পারলেই দেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগানো যাবে। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় তৈরি হয়েছে 2টি 14তলা ভবন এবং 7তলা অফিসার্স মেস। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে স্থাপনাগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর হাতে তৈরি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা নীতিমালার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, একই নীতিমালা অনুসরণ করছে বর্তমান সশস্ত্র বাহিনীও। সততা নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটাই আমাদের কামনা। আপনারা সেটাই করবেন। ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। যে দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, যে মানুষের প্রতি যদি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ না থাকে, তাহলে যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যায় না। দেশের উন্নয়নে শান্তি বজায় রাখতে যথাযথ দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়তে কাজ করে যাওয়ার নির্দেশ দেন। দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক, এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের যে যুব সমাজ, তাদের মেধা আমরা কাজে লাগাতে পারবো, দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো। আমাদের সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে। কাজে এই সব দিকে আমাদের প্রত্যেকে যার যার কিন্তু স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা যথাযথ পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়িয়ে আগামী 14 নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে শ্রেণীর পাঠদান সম্প্রচার করা হচ্ছে, আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় তিনি ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। পরে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। সায়েম সোবহান আনভীর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান, বলেন বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা আসতো না, আর স্বাধীনতা না এলে আজকে স্বাবলম্বী বাংলাদেশ তৈরি হতো না। বর্তমানে বড় শিল্পগোষ্ঠী কিংবা ব্যবসায়ীদের তৈরি ভিত জাতির পিতা দিয়ে গেছেন বলেও মত দেন তিনি। এ সময় তার সাথে কাদের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বসুন্ধরার সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের। আগামী দিনেও কর্মসংস্থান তৈরিতে একসাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান অগ্রণী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম। আজকে প্রায় 3 যুগ ধরে কিন্তু আমরা অগ্রণী ব্যাংক বসুন্ধরা গ্রুপের সাথে আছি, এবং আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার ঘরে ঘরে যে উন্নয়নের যে ছোঁয়া যাবে এবং চাকরি দেওয়ার যে একটা আমাদের যে অঙ্গীকার ছিল, এই অঙ্গীকার বাস্তবায়নে আমি মনে করি বসুন্ধরা গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। কথার জাদুকররা বেঁচে থাকেন বইয়ের ভাঁজে, বেঁচে থাকেন অক্ষরের গাঁথুনিতে, গল্পের চরিত্রে। হুমায়ূন আহমেদ তেমনই একজন। সাহিত্যের এই ধ্রুবতারা পাঠকদের ভালোবাসায় সিক্ত হন প্রতিদিন, প্রতিক্ষণ। প্রিয় লেখকের ৭২তম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন। শুকুর নামের প্রতিবেদনে বিস্তারিত। তোমাদেরই নগরে চলে যায় বসন্তের দিন, প্রিয়তম এসো। রং পেন্সিলে যখন আনন্দ বেদনার কাব্যে জাগে হিমু মিসির আলীর যুগলবন্দি, কিংবা শ্রাবণ মেঘের দিন কোথাও কেউ নেই, তখন জ্যোৎস্না ও জননীর গল্পে সে ধীরে আসে। এমন নানাবিধ গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ। তার গল্পের চরিত্রগুলো অনেকটা তারই মতন, রহস্যময়, পাগলাটে, বন্ধুসুলভ। হয়তো তাই নিঃশব্দে প্রিয় লেখককে লালন করেন ভক্তরা। ওনার বইয়ের মধ্যে, মানে লেখার মধ্যে এক ধরনের মায়া, এক ধরনের ভালোবাসা কাজ করে সব সময়। হুমায়ূন আহমেদের বইগুলো যখন পড়ি তখন হুমায়ূন আহমেদের বইগুলোর চরিত্রের ভিতরে ডুব দেয়। কখনো নিজেকে হিমু মনে হয়, কখনো মিসির আলী, আবার কখনো রূপাও মনে হয়। বৃষ্টি বলেন, পূর্ণিমা বলেন, এগুলো মানেই হচ্ছে আমার কাছে হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ নেইটা এখন আমি বিশ্বাস করি না, কারণ আমি রাস্তাঘাটে প্রতিনিয়ত হুমায়ূন আহমেদের চরিত্রগুলোকে দেখতে পাই। খালি পায়ে হেঁটে চলা তরুণটিও মনের অজান্তে নিজেকে হিমু ভেবে বসেন। ধোঁয়া ওঠা চায়ের কাপে কেউ খুঁজেন প্রিয় লেখকের স্বপ্ন পূরণের পথ। ওর যে 25টার মতো বই, একটা বইও দেখবেন সে কারো ক্ষতি করে না এবং মানুষের প্রচুর উপকার করে গেছে। এমনভাবে উপকারগুলো করেছে যে মানুষ বুঝতে না পারে যে উপকারটা হিমু করেছে। তো আমার মধ্যেও এই ব্যাপারটা বাস করে। আমি হিমু পরিবহন নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে আছি। হুমায়ূন আহমেদ স্যার শেষ সময়ে একটা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে বিশ্বমানের একটা ক্যান্সার হসপিটাল করবে, তো আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। 8 বছর পূর্ণ হলো পৃথিবীর গণ্ডি ছেড়ে অদেখা ভুবনে বাস করছেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তবুও তিনি পৃথিবীতেই বিরাজমান। এ শহরের বুকে জেগে থাকা হিমু, মিসির আলীর শুভ্র কিংবা রূপাদের ভিড়ে কথার জাদুকর বেঁচে রবেন নিভৃতে। শুকুর নামির, নিউজ 24, ঢাকা। ঐতিহ্য হারাচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে নদী পথে পণ্য পরিবহন। দখল দূষণে চাকতাই খালের নাব্যতা কমে যাওয়ার বিকল্প হিসেবে সড়ক পথেই পণ্য পরিবহন করছেন ব্যবসায়ীরা। সংকট নিরসনে দ্রুতই চাকতাই ও কর্ণফুলী নদী ড্রেজিং করার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নয়ন বোরাজয়ের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখান থেকে সারা দেশে সরবরাহ করা হয় চাল, ডাল, পেঁয়াজ, আলু, মশলা সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। একসময় এখানকার সিংহভাগ বাণিজ্য হতো নৌপথে। সময়ের পরিক্রমায় সেটি ধীরে ধীরে এখন কমে এসেছে। দখল দূষণে নাব্যতা হারিয়ে এখন মৃতপ্রায় চাকতাই খাল। স্বাভাবিক গতিপথ নষ্ট হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। আগে আমরা ডেলি ট্রিপ নিতাম, একদিন যাইতাম একদিন আসতাম, এখন তো আর এরকম ট্রিপ নিতে পারি না। এখন তো সপ্তাহে একটি হয়। সাতকায় বট হয়ে গেছে,
সাত কারখানা অনেক নষ্ট হয়ে গেছে। এখন ব্যবসায়ী হলে বাইরে থেকে মাল নিয়ে যায়, এখন আমরা খুব কষ্ট আছি। ছোটো সামানগুলো ঢুকতে পারে না, তাও বড় বোটগুলো ওখানে ইয়ে করতে পারে না, লাগতে পারে না, এই জন্য অনেকটা কমে গেছে নদীর পথে। এখন তো কষ্ট আমাদের জন্য 20-30 টাকা আরো বেড়ে গেছে, এগুলো পার্টির উপর পড়তেছে সব গিয়ে। দুর্ভোগের কথা স্বীকার করেছেন সিডিএ চেয়ারম্যানও। আর চাকতাই ও কর্ণফুলীকে বাঁচাতে ড্রেজিং অব্যাহত রাখার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ড্রেজিং কাজ করলে কর্ণফুলী যখন নৈবতা বৃদ্ধি পেলে তখন অটোমেটিকলি আপনার এই চট্টগ্রামের শহরের বিভিন্ন খাল যেগুলি আছে ওগুলো থেকে পানি খুব দ্রুত গতিতে নেমে যাবে। ইতিমধ্যে আমাদের প্রায় 16-17% কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে আমাদের চায়না থেকে একটা বেশ বড় আকারের একটা ড্রেজার আসবে, সেটা যদি কাজ শুরু করে আমরা আশা করছি আগামী মে-জুনের মধ্যে 60-70% কাজ আমরা শেষ করতে পারবো। বর্তমানে খাতুনগঞ্জ থেকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও নোয়াখালীর হাতিয়াতে সীমিত পরিসরে নৌপথে পণ্য পরিবহন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে শীত মৌসুমের শুরুতেই খুলনায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গেল 4 দিনে খুলনা মেডিকেল কলেজ ল্যাবে 67 জনের করোনা শনাক্ত হয়েছে। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ রোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। মাস্ক ব্যবহার না করায় জেল জরিমানাও করা হচ্ছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই খুলনায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। খুলনা মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষা ও রোগীর সংখ্যা 2 বেড়েছে। গেল 4 দিনে নতুন করে শনাক্ত হয়েছে 67 জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এখন আমাদের প্রায় দিন 2 বা 3 রান, তার মানে আমরা 282টা স্যাম্পল আমরা টেস্ট করছি। সেখানে আমাদের কিছুটা করোনা শনাক্তের হার বেড়েছে। সংশ্লিষ্টরা জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা যথেষ্ট আছে, এবং শুধু তাই নয়, আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, এবং আমাদের যে চাওয়া ছিল যে একটা লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক অর্থাৎ অক্সিজেন প্লান্ট, এইটা এই মাসের ভিতরে বসছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। যারা সরকারের এই নির্দেশ প্রতিপালন করবে না, তাদেরকে এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার পাশাপাশি আমরা তাদের আটকাদেশও দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত প্রাণহানি হয়েছে 6172 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চগড়ের সাইকেল বালিকারা এখন কন্যারত্ন। তারাই এখন এই জেলার অ্যাম্বাসেডর। তাদেরকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সফল নারীদের অংশগ্রহণে জুম অ্যাপসের মাধ্যমে উঠোন বৈঠক পরিচালনা করা হচ্ছে। এই কিশোরীরা এখন বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করছে, যৌতুক বিরোধী প্রচারণা করছে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সরকার হায়দারের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে 1720 জন কিশোরীকে সাইকেল উপহার দিয়ে জেলা প্রশাসকের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের ঘোষণা করা হয়েছে কন্যারত্ন। জেলার অ্যাম্বাসেডর 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবসে এই প্রকল্প চালু করেন জেলা প্রশাসন। সাম্প্রতিক জুম বৈঠকের এক আলোচনায় অংশ নেন স্পিকার ডাক্তার শিরিন শারমিন ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উঠোন বৈঠকেও সফল নারীরা বাল্য বিয়ের কুফল ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দিচ্ছেন কিশোরীদের। এতে কিশোরীদের মধ্যে সৃষ্টি হচ্ছে আত্মবিশ্বাস। তারা নিজেরাই এখন বাল্য বিয়ে প্রতিরোধ করছে, যৌতুক বিরোধী প্রচারণাও করছে। আমাদের মেয়েদের কি কি সমস্যা হয়, কিশোরী জীবনে মানসিক শারীরিক বিভিন্ন পরিবর্তন নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা আগে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিলাম না, এখন অনেক সচেতন হয়েছি। যে মেয়েরা এখন আর অসহায় নয়, মেয়েরা এখন পিছিয়ে নয়, মেয়েরা এখন সব ক্ষেত্রেই তাদের অধিকার স্থাপন করতে শিখেছে। জেলা প্রশাসক আমার মেয়েকে কন্যারত্ন ঘোষণা করাতে আমি খুব খুশি। আমার মতো আরো 2-4 জন গার্জিয়ান যারা আছে তারা সবাই আনন্দিত। এই প্রকল্পের পরিকল্পনা করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, প্রকল্পটির মাধ্যমে 1700 কিশোরী প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হবে।
যে শুধুমাত্র এই মেয়েরাই শিখে যাবে না, এই মেয়েরা শিখে যেমন তাদের অন্য কমিউনিটি থেকে শেয়ার করবে, একই রকম ভাবে আমরা যখন এই কর্মসূচিটি সরাসরি প্রচার করছি তখন সুযোগ হচ্ছে এই মেয়েদের সাথে সাথে তাদের যে অভিভাবক রয়েছে তারাও কিন্তু এই কর্মসূচিটি দেখতে পাচ্ছেন, আমাদের বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন। এই কর্মসূচি ফেসবুক লাইভ, স্থানীয় কেবল অপারেটরদের সহায়তায় টেলিভিশনে প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গী থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরে বেড়েছে চালের দর। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা করে। চালের দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে মিল মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করার দাবিও তাদের। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন ধান বাজারে ওঠার পরও অস্থির যশোরের চালের বাজার। গেল সপ্তাহে প্রতি কেজি মিনিকেট চাল 50 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 52 টাকায়। বাসমতি চাল 55 টাকা দরে এবং মোটা চাল 44 থেকে 45। 28 চাল বিক্রি হচ্ছে 50 টাকা। এভাবে দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করছে। তাই চালের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করার দাবি তাদের। নূতন ধান উঠছে, এখন এই উঠতি মুখেও যদি দামের এই পর্যায় থাকে তাহলে এর পরবর্তীতে কি হবে? যে আয় সেই তুলনায় আমাদের যে পণ্যের যে দাম সেই তুলনায় আমাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। বাজার যারা মনিটরিং করে, সুন্দরভাবে মনিটরিং করে যাতে চাউল নিত্য প্রয়োজনীয় দাম স্থির রাখে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ রাখার কারণেই বেড়েছে চালের দাম। নিয়ন্ত্রণ করে বড় বড় মিল মালিকরা, তারা যেভাবে চালায় আমাদের সেভাবে চলতে হয়। এখন যেই আমদানি করা যাবে, আমদানি হয়ে যাবে, পরের দিনের থেকে বাজার করা আরম্ভ করে। মধ্যস্বত্বভোগীরা যেন কোনো মতেই কারসাজির মাধ্যমে চালের বাজার অস্থির করে তুলতে না পারে তা নিশ্চিতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এবারে যুক্তরাষ্ট্র নির্বাচন প্রসঙ্গ। ট্রাম্প প্রশাসন ও বাইডেনের জয়ের বিরুদ্ধে শুধু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এবং মামলা করেই ক্ষান্ত হয়নি, নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে বিদেশি নেতাদের বার্তা পৌঁছাতেও বাধা প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পরাজয়ের পর প্রথমবারের মতো ভার্জিনিয়ার জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন ফিলাডেলফিয়ার অনুষ্ঠানে যোগ দেন বাইডেনও। আসমাতুরির ডেস্ক রিপোর্ট। জো বাইডেনের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন দেশটির সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্জিনিয়ার আর্লিংটনে দেখা যায় তাকে। অন্যদিকে জো বাইডেন ভেটারেন্স ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলোয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়। প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজিত এ নেতার পক্ষে সাড়া মেলেনি 45টি অঙ্গরাজ্য থেকেই। এখানে ব্যর্থ হয়ে আবার বাইডেনের কাছে আসা বিদেশি নেতাদের বিভিন্ন বার্তা পৌঁছাতে বাধা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিজয় মানতে অস্বীকৃতি জানানোই এমন সংকট তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের আইনি লড়াইয়ের বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের মতো করেই প্রশাসনের কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। বুধবার দীর্ঘদিনের সহযোগী রন ক্লেনকে নিজের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেন বাইডেন। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল এখনও আসেনি অ্যারিজোনায়, নর্থ ক্যারোলাইনায় ও জর্জিয়া অঙ্গরাজ্যে। দিন যত পেরোচ্ছে ততই আরও শক্ত হচ্ছে বাইডেনের অবস্থান। এদিকে ট্রাম্প বাইডেনের ভোট ব্যবধান কম হওয়ায় জর্জিয়া অঙ্গরাজ্যে নেওয়া হচ্ছে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত। আসমাতুলি, নিউজ 24। আগামী সপ্তাহের মধ্যে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছে ফাইজার ভ্যাকসিনের ইতিবাচক তথ্য জমা দিলে আসছে ডিসেম্বরই মার্কিনীদের টিকা প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফাইজারের 30 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে মহামারী থেকে বাঁচতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে পার্শ্ব প্রতিক্রিয়ার প্রমাণ না পাওয়ায় নিজ দেশে চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের ট্রায়াল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিল। নিবিড় ডেস্ক রিপোর্ট।
করোনা প্রতিরোধে 90% কার্যকর দাবির পর এবার চূড়ান্তভাবে ফাইজারের ভ্যাকসিনকে কাজে লাগানোর অপেক্ষায় যুক্তরাষ্ট্র। প্রত্যাশা অনুযায়ী ফাইজার যদি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছে চলতি সপ্তাহেই ভ্যাকসিনের ইতিবাচক তথ্য জমা দেয়, তবে ডিসেম্বর থেকেই মার্কিনীদের শরীরে টিকাটি প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স এজার। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের সাফল্যের খবরে তাদের কাছ থেকে 30 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার কোম্পানিটির সাথে ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে ইসরায়েলও। তবে কার্যকর টিকা আশা জাগালেও হাসপাতালে করোনা রোগীদের পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা নিয়ে ঝামেলা সৃষ্টির আশঙ্কা করছেন জার্মান চিকিৎসকরা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, একটা নয় বরং মানুষের বয়স ও ধরনভেদে একাধিক ভ্যাকসিন দিয়েই মোকাবেলা করতে হবে কোভিড-19। এদিকে চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন প্রয়োগের ফলে এক স্বেচ্ছাসেবীর মৃত্যুর ঘটনার খবর পেয়ে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তীতে টিকার সঙ্গে মৃত্যুর যোগসূত্র না পাওয়ায় বুধবার পুনরায় ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে দেশটির সরকার। নিবির আমিন, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়ে ছাড়া একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। দীর্ঘ 8 মাস পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ফুটবল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। নেপালের বিপক্ষে ম্যাচে শিশুদের ফিটনেস ঝালিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন ম্যাচকে সামনে রেখে তরুণদের পরখ করতে চান জেমিডে। অন্যদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে খুশি নেপাল কোচ বালগোপাল মহাজন। জানিয়েছেন মাঠের ফুটবলের দিকেই নজর দিতে চান তিনি। তৌহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর কারণে প্রায় 8 মাস থেকে বন্ধ মাঠের খেলা। অবশেষে আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরছে বঙ্গবন্ধু শতবর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজ দিয়ে, যেখানে নেপালকে আতিথেয়তা দেবে জেমিডের শিষ্যরা। এই ম্যাচকে সামনে রেখে 3 সপ্তাহ থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে জামাল ভুঁইয়ার দল। দীর্ঘ বিরতি থাকায় ফিটনেসের দিকেই বাড়তি মনোযোগ দিয়েছেন তপু সবুজরা। নেপালের বিপক্ষে শুধুমাত্র জয়ই মূল লক্ষ্য নয় বলে জানিয়েছেন জেমিডে। বললেন, আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে তরুণদের ঝালিয়ে নিতে চান তিনি। নেপালের বিপক্ষে জয়টাই আমার মূল লক্ষ্য। সামনে খুব বেশি সময় নেই, তাই দলের পারফরমেন্স ঝালিয়ে নেয়ার এটাই সুযোগ। 3 সপ্তাহ থেকে ছেলেরা একসাথে অনুশীলন করছে, ওরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাই প্রস্তুতি ভালোই হয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও জয়ের জন্য মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। অফকোর্স অ্যাজ আ প্লেয়ার আমি জিততে চাই। Everybody wants to win the match. You media, you also want Bangladesh to win the match, of course. We player, we also want to win the match, of course. But Kalkan match, the focus is getting match fit. অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে মানছেন নেপালের কোচ বালগোপাল মহাজন। তবে শিষ্যদের উপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কঠিন, তবে ছেলেদের উপর আমার আস্থা আছে। প্রস্তুতির সময়টা খুব বেশি ছিল না। এই ম্যাচে দুই দলই জয় সক্ষমতা রাখে। আমরা মাঠে ভালো খেলতে চাই। নতুনদের পরীক্ষা করতে নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে, তবে রয়েছেন সোহেল ও জিকো। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এবারে ক্রিকেটের খবর। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য স্কোয়াড গড়ল 5টি দল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। 4 ক্যাটাগরি থেকে বেছে নেওয়া হয় ক্রিকেটারদের, যেখানে এ গ্রেডে থাকা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে খুলনা। ঢাকায় মুশফিক, বরিশালে তামিম আর চট্টগ্রামে ঠিকানা হয়েছে মুস্তাফিজের। এছাড়াও মোহাম্মদ আশরাফুলকে টেনে নিয়েছে রাজশাহী। বিস্তারিত রিপোর্টে। করোনাকালে প্রেসিডেন্টস কাপের পর বিসিবি আরেক ধাপ এগিয়ে যেতে চাইছে বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম এই 5 দল সাজিয়েছে 16 সদস্যের স্কোয়াড, যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই গ্রেডে থাকা ক্রিকেটাররা।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকে টেনেছে খুলনা। আরেক বড় নাম মাহমুদুল্লাহ একই শিবিরে। প্রথম ডাকে দল না পাওয়া এই সিনিয়র ক্রিকেটারকে নেওয়ার সুযোগ লুফেনে জেমকম খুলনা। চট্টলার ছেলে তামিম, তার ঠিকানা বরিশালে, ঢাকায় মুশফিক, চট্টগ্রামে মুস্তাফিজ। রাজশাহীতে নেই এ গ্রেডের কেউ, ওদের প্রথম পছন্দ বি গ্রেডে থাকা সাইফুদ্দিন। বেক্সিমকো ঢাকায় মুশফিক ছাড়া বড় নাম পেসার রুবেল হোসেন। মজবুত পেস ইউনিটে বাকি দুই সদস্য মেহেদী হাসান রানা ও আবু হায়দার রনি। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, ওপেনার তানজিদ তামিম, শাহাদাত দীপুরা একই সঙ্গে। মুমিনুল, মুস্তাফিজ, লিটন, সৌম্য, মিঠুন, মোসাদ্দেক। জাতীয় দলের নিয়মিত মুখ গাজী গ্রুপ চট্টগ্রামে। জেমকম খুলনায় অভিজ্ঞ ক্রিকেটাররা সাকিব মাহমুদুল্লাহদের সঙ্গে ইবুল কায়েস, আলামিন, শফিউলের মতো খেলোয়াড়রা। তামিমের ফরচুন বরিশাল তারুণ্যে ঠাসা। আফিফ, পারভেজ ইমন, আমিনুলদের পাচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। প্রেসিডেন্টস কাপে আলো ছড়ানো ইরফান শুক্কুর খেলছেন বরিশালের হয়ে। একই জার্সিতে দেখা যাবে তাসকিন, মিরাজ, রাহিদের। এদিকে দল পেয়েছেন মোহাম্মদ আশরাফুল, তার ঠিকানা মিনিস্টার গ্রুপ রাজশাহীতে। ওদের উল্লেখযোগ্য নাম সাইফুদ্দিন, শেখ মেহেদী, শান্ত, সোহান। ড্রাফটের সর্বোচ্চ 1 কোটি 14 লাখ টাকা খরচ করেছে খুলনা। দ্বিতীয় সর্বোচ্চ 1 কোটি 13 লাখ খরচ করেছে বরিশাল ও চট্টগ্রাম। ঢাকা 1 কোটি 3 লাখ আর সর্বনিম্ন খরচ রাজশাহীর 1 কোটি 2 লাখ টাকা। চলতি মাসের 21 অথবা 22 তারিখে গড়াবে বঙ্গবন্ধু টি-20 কাপ। লিস্ট পেয়েছেন সেখানে আরিফুল ইসলাম, নিউজ 24। ভারতের উত্তর কলকাতার কাকুরগাছিতে কালী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে এক পলক দেখতে মানুষের ঢল নামে পূজা মণ্ডপে। এমন আয়োজনে আমন্ত্রণ জানানো আয়োজকদের ধন্যবাদ জানান সাকিব। বলেন, দিনকে দিন দুই বাংলার সম্পর্ক আরও মজবুত হচ্ছে। দূর দূরান্ত থেকে তাকে দেখতে আগত ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভারতের পূজা কমিটির আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুজো উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে যাবেন সাকিব। এই করোনাকালে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভিসার ব্যবস্থা করায় ভারতের দূতাবাসকে ধন্যবাদ জানান তিনি। এর আগে কলকাতায় কালী পুজো উদ্বোধন করতে দুপুর 1টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দিয়ে ভারতে যান সাকিব। ভারতে যাওয়ার পূর্বে বেনাপোল কাস্টমস হাউসে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আপনাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। কামরুল ভাইকে ধন্যবাদ দিতে হয়, আমাদের অভিজিৎ ভাইকে ধন্যবাদ দিতে হয়, আমাদের বাংলাদেশ হাই কমিশনারদেরকে ধন্যবাদ দিতে হয়, যাদের প্রচেষ্টায় আসলে আমার এখানে আসাটা সম্ভব হয়েছে। আর আপনারা সবসময় দোয়া করবেন দুই বাংলা যেন সবসময় এক হয়ে থাকতে পারে এবং দুই বাংলার যেন সম্পর্ক দিন দিন আরো বেশি মধুর, আরো বেশি গভীর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।